1922 সাল সুইজারল্যান্ডের বলিঞ্জেন নামের এক ছোট্ট গ্রাম। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল ইয়ং এখানে একটি সিদ্ধান্ত নিলেন। তিনি হ্রদের ধারে একটি জমি কিনলেন এবং সেখানে একটি দোতলা পাথরের ঘর তৈরি করলেন। তিনি এর নাম দিলেন দি টাওয়ার। এই টাওয়ারে বিদ্যুৎ ছিল না, রাতে আলোর জন্য তেলের বাতি জ্বালাতে হতো, আর ঘর গরম রাখার একমাত্র উপায় ছিল ফায়ারপ্লেস। আধুনিক সুবিধা বর্জিত এই নির্জন বাসভবনটি ইয়ং ছুটির দিন কাটানোর জন্য তৈরি করেননি। তিনি এটি তৈরি করেছিলেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে। তিনি বলেছিলেন, আমার এই রিটায়ারিং রুমে আমি সম্পূর্ণ একা, এর চাবি সবসময় আমার কাছেই থাকে, আমার অনুমতি ছাড়া এখানে আর কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু কেন কেন একজন বিশ্ববিখ্যাত ডাক্তার নিজেকে এমন বিচ্ছিন্ন করেছিলেন? কারণটা ছিল তার কাজ। সেই সময় কার্ল ইয়ং তার গুরু সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বের বিরোধিতা করে নিজের একটি নতুন চিন্তাধারা বা অ্যানালিটিক্যাল সাইকোলজি প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন। এই কাজের জন্য প্রয়োজন ছিল গভীর চিন্তাশক্তি, যা শহরের কোলাহলপূর্ণ ব্যস্ত জীবনে সম্ভব ছিল না। তার দরকার ছিল এমন এক মানসিক অবস্থা যেখানে তিনি ঘন্টার পর ঘন্টা কোনো ব্যাঘাত ছাড়াই চিন্তা করতে পারবেন। কার্ল ইয়ং যা করেছিলেন, কার্ল নিউপোর্ট তার বইতে একেই বলেন ডিপ ওয়ার্ক বা গভীর কাজ। আজকের এই আলোচনায় আমরা কার্ল নিউপোর্টের বেস্ট সেলিং বই ডিপ ওয়ার্কের প্রথম অংশ নিয়ে গভীরে যাব। আমরা জানব কেন বর্তমান যুগে মনোযোগ ধরে রাখার ক্ষমতা বা ফোকাস করাটা অর্থনীতির সবচেয়ে দামি দক্ষতায় পরিণত হয়েছে এবং কেন এটা হারিয়ে যাচ্ছে। প্রথম অংশ, ডিপ ওয়ার্ক বনাম শ্যালো ওয়ার্ক। বইটির মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের দুটি শব্দের অর্থ খুব ভালো করে বুঝতে হবে। প্রথমটি হলো ডিপ ওয়ার্ক এবং দ্বিতীয়টি শ্যালো ওয়ার্ক। ডিপ ওয়ার্কের সংজ্ঞা হলো পেশাগত এমন কাজ যা সম্পূর্ণ মনোযোগের সাথে এবং কোনো প্রকার ডিস্ট্রাকশন বা বিভ্রান্তি ছাড়াই করা যায়। এই ধরনের কাজ আপনার মস্তিষ্কের ক্ষমতাকে সর্বোচ্চ সীমায় নিয়ে যায়। এই প্রচেষ্টার ফলে নতুন ভ্যালু বা মূল্য তৈরি হয়, আপনার দক্ষতা বৃদ্ধি পায়। সবচেয়ে বড় কথা, এই কাজ অন্য কেউ সহজে নকল করতে পারে না। অন্যদিকে শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ হলো এমন সব কাজ যা করতে খুব বেশি মেধার প্রয়োজন হয় না, যা প্রায়ই বিক্ষিপ্ত অবস্থায় করা যায়, যেমন ইমেল চেক করা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা বা অপ্রয়োজনীয় মিটিং করা। এই কাজগুলো পৃথিবীতে নতুন কোনো ভ্যালু তৈরি করে না এবং এগুলো যে কেউ সহজে নকল করতে পারে। ইতিহাসের দিকে তাকালে দেখবেন, যারা বড় কিছু সৃষ্টি করেছেন তারা সবাই ডিপ ওয়ার্কের চর্চা করতেন। মার্ক টোয়েল তার টম সয়ার বইটি লেখার সময় একটি বিচ্ছিন্ন কুঁড়ে ঘরে কাজ করতেন। বিল গেটস মাইক্রোসফটের শুরুর দিকে বছরে 2 বার থিঙ্ক উইক বা চিন্তা সপ্তাহ পালন করতেন, যেখানে তিনি নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে শুধু পড়তেন। উডি অ্যালেন 44 বছরে 44টি সিনেমা লিখেছেন এবং পরিচালনা করেছেন, অথচ তিনি কখনো কম্পিউটার ব্যবহার করেননি। তিনি তার ম্যানুয়াল টাইপরাইটারে সম্পূর্ণ মনোযোগ দিয়ে লিখতেন। কিন্তু সমস্যা হলো, আধুনিক যুগে আমরা এই ক্ষমতা হারিয়ে ফেলছি। ম্যাককিনজের 2012 সালের একটি গবেষণায় দেখা গেছে, একজন নলেজ ওয়ার্কার বা বুদ্ধিবৃত্তিক কর্মী তার সপ্তাহের 60% সময় ব্যয় করে ইমেল এবং ইন্টারনেট সার্চিংয়ে। আমরা ধীরে ধীরে হিউম্যান নেটওয়ার্ক রাউটারে পরিণত হচ্ছে, যাদের কাজ তথ্য এপাশ থেকে ওপাশে। অংশ 2, ডিপ ওয়ার্ক কেন এত মূল্যবান? প্রযুক্তির এই যুগে ডিপ ওয়ার্ক কেন এত গুরুত্বপূর্ণ? ক্যাল নিউপোর্ট তার বইয়ের প্রথম অধ্যায়ে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা দিয়েছে। বর্তমান অর্থনীতিতে একটি বিশাল পরিবর্তন বা গ্রেট রিস্ট্রাকচারিং চলছে। অর্থনীতিবিদদের মতে আমাদের এই নতুন যুগে 3 ধরনের মানুষ সবচেয়ে বেশি লাভবান হবে এবং টিকে থাকবে। প্রথম দল হলো হাই স্কিল ওয়ার্কার বা উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী, যারা বুদ্ধিমান মেশিনের সাথে কাজ করতে পারে, যেমন ডেটা অ্যানালিস্ট বা সফটওয়্যার আর্কিটেক্ট। দ্বিতীয় দল হলো সুপারস্টার। প্রযুক্তির কারণে এখন আপনি বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে কাজ করতে পারেন, তাই আপনি যদি আপনার কাজে সেরা হন তবে বিশ্ব আপনার বাজার। কিন্তু যদি আপনি মাঝারি মানের হন তবে আপনার বিপদ আছে। তৃতীয় দল হলো মালিক বা অনার্স, যাদের কাছে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করার মতো প্রচুর পুঁজি আছে। এখন আমাদের সবার কাছে তো আর বিনিয়োগ করার মতো কোটি কোটি টাকা নেই, তাই আমাদের টিকে থাকতে হলে প্রথম 2টি দলের একটিতে ঢুকতে হবে। এই দলগুলোতে ঢোকার জন্য 2টি মূল দক্ষতা বা কোর অ্যাবিলিটি প্রয়োজন। 1, কঠিন জিনিস দ্রুত শেখার ক্ষমতা, এবং 2, দ্রুত গতিতে ও উচ্চমানের কাজ উৎপাদন করার ক্ষমতা। এই 2 দক্ষতার জন্য ডিপ ওয়ার্ক অপরিহার্য। এর পেছনে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে, আপনি যখন কোনো একটি নির্দিষ্ট কাজে গভীর মনোযোগ দেন, তখন আপনার মস্তিষ্কের নিউরনের চারপাশে মাইলিন নামের একটি উপাদানের স্তর তৈরি হয়। এই মাইলিন যত পুরু হবে, আপনার মস্তিষ্ক তত দ্রুত এবং স্পষ্টভাবে কাজ করতে হবে।
একে বলা হয় ডেলিভারেট প্র্যাকটিস বা সচেতন অনুশীলন। আপনি যদি ফেসবুক চেক করতে করতে কোনো কাজ শেখার চেষ্টা করেন, তবে আপনার মস্তিষ্কের সার্কিটগুলো এলোমেলোভাবে ফায়ার করবে, মায়োলিন ঠিকমতো তৈরি হবে না। অর্থাৎ গভীর মনোযোগ ছাড়া কঠিন কিছু শেখা বা এক্সপার্ট হওয়া জৈবিকভাবেই অসম্ভব। অংশ ৩, প্রোডাক্টিভিটি এবং অ্যাটেনশন রেসিড। এবার আসি উৎপাদনের কথা। অ্যাডাম গ্রান্টের কথা ধরা যাক। তিনি হোয়ার্টন বিজনেস স্কুলের সবচেয়ে কম বয়সী প্রফেসর। তিনি অবিশ্বাস্য গতিতে একাডেমিক পেপার প্রকাশ করেন এবং বেস্ট সেলিং বই লেখেন। তার এই সাফল্যের রহস্য কী? রহস্য হলো কাজের ধরন। তিনি তার কাজগুলোকে ব্যাচ বা স্তূপ আকারে করেন। যখন তিনি গবেষণার কাজ করেন, তখন তিনি নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেন। তিনি ইমেলের অটো রিপ্লাই চালু করেন এবং দিনের পর দিন গবেষণায় মগ্ন থাকেন। এখানে একটি গাণিতিক সূত্র আছে। সূত্রটি এরকম: উৎপাদিত কাজের মান ইজ ইকুয়াল টু ব্যয় করা সময় গুণ মনোযোগের তীব্রতা। আপনি যদি মনোযোগের তীব্রতা সর্বোচ্চ করতে পারেন, তবে কম সময়ে আপনি অনেক বেশি মানের কাজ করতে পারবেন। কিন্তু আমরা সাধারণত কি করি? আমরা মাল্টিটাস্কিং করি। আমরা একটা কাজ করতে করতে আরেকটি কাজ করি ও ঘন ঘন ইমেল চেক করি। ইউনিভার্সিটি অফ মিনেসোটার প্রফেসর সোফি লেরয় একে বলেন অ্যাটেনশন রেসিডু বা মনোযোগের অবশিষ্টাংশ। যখন আপনি কাজ ক থেকে কাজ খতে যান, তখন আপনার মনোযোগ পুরোপুরি স্থানান্তরিত হয় না। আপনার মনোযোগের একটি অংশ আগের কাজের ওপর আছে। আপনি যদি প্রতি 10 মিনিটে একবার ইনবক্স চেক করেন, তবে আপনার মস্তিষ্ক কখনোই সম্পূর্ণ পরিষ্কার বা ফোকাসড হতে পারবে না। আপনি সারাদিন এক ধরনের আধা মনোযোগী বা সেমি ডিস্ট্রাক্টেড অবস্থায় কাজ করেন। ফলে দিন শেষে মনে হয় অনেক কাজ করেছেন, কিন্তু আসলে কাজের মান হয় খুবই নিম্নমান। অংশ 4, ডিপ ওয়ার্ক কেন এত বিরল? যদি ডিপ ওয়ার্ক এতই লাভজনক হয়, তবে কেন সবাই এটা করছে না? কেন জ্যাক ডরসির মতো সিইওরা খোলা অফিসে কাজ করেন এবং সারাক্ষণ মিটিং করেন? কেন কোম্পানিগুলো কর্মীদের 3 সেকেন্ডের মধ্যে ইমেলের রিপ্লাই দিতে বাধ্য করে? বইটির 2য় অধ্যায়ে নিউপোর্টের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি ওকে বলেছেন মেট্রিক ব্ল্যাক হোল। সমস্যা হলো, কারখানায় একজন শ্রমিক ঘন্টায় কয়টি পিন তৈরি করলো তা মাপা সহজ, কিন্তু একজন নলেজ ওয়ার্কারের একটি ইমেল পাঠানোর ফলে কোম্পানি কতটুকু লাভ বা ক্ষতি হলো তা মাপা প্রায় অসম্ভব। এই পরিমাপের অভাবেই কোম্পানিগুলো ভুল পথে চালিত হচ্ছে। এখানে 3টি মনস্তাত্ত্বিক ফাঁদ কাজ করে। 1, লিস্ট রেজিস্ট্যান্স বা ন্যূনতম বাধার নীতি। যেহেতু আমরা জানি না কোন কাজটি আসলে ভ্যালু তৈরি করছে, তাই আমরা সেই কাজটিই করি যা করা সবচেয়ে সহজ। নিজের দিনটি পরিকল্পনা করে গভীর কাজ করার চেয়ে ইমেলের রিপ্লাই দেওয়া বা মিটিংয়ে বসে থাকা অনেক সহজ। 2, ব্যস্ততাকে উৎপাদনের প্রমাণ ভাবা। বিজনেস প্রক্সি ফর প্রোডাক্টিভিটি। অফিসের কর্মীরা জানে না তাদের প্রোডাক্টিভিটি আসলে কিভাবে মাপা হচ্ছে, তাই তারা নিজেদের গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য ব্যস্ত থাকার ভান করে। তারা দ্রুত ইমেল রিপ্লাই দেয়, সব মিটিংয়ে যোগ দেয় এবং দেরি করে অফিস থেকে বের হয়। ইয়াহুর সিইও মারিসা মেয়ার একবার বাসা থেকে কাজ করা নিষিদ্ধ করেছিলেন, কারণ তিনি দেখেছিলেন কর্মীরা যথেষ্ট পরিমাণ সার্ভারে লগ ইন করছে না। তার মানে দৃশ্যমান ব্যস্ততাই এখন কাজের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে, আসল কাজ নয়। 3, কাল্ট অফ দি ইন্টারনেট। আমরা এমন এক সংস্কৃতিতে বাস করছি যেখানে ইন্টারনেট বা প্রযুক্তির সাথে যুক্ত যে কোনো কিছুকেই আমরা ভালো করে ধরে নিই। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক আলিসা রুবিনকে জোর করে টুইটার ব্যবহার করতে বলা হয়, যদিও তার আসল কাজ গভীর সাংবাদিক। আমরা প্রযুক্তি নিয়ে প্রশ্ন করা বন্ধ করে দিয়েছি। আমরা মনে করি কানেক্টেড থাকাটাই আধুনিকতা, আর বিচ্ছিন্ন থাকা মানে পিছিয়ে পড়া। এই ভুল ধারণাগুলোর কারণেই আধুনিক অফিসগুলোতে ডিপ ওয়ার্ক করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অংশ 5, ডিপ ওয়ার্ক কেন অর্থবহ? এতক্ষণ আমরা টাকা এবং ক্যারিয়ার নিয়ে বললাম, কিন্তু ক্যাল নিউপোর্ট তার 3য় অধ্যায়ে একটি ভিন্ন প্রসঙ্গ এনেছেন, তা হলো জীবনের অর্থ। ডিপ ওয়ার্ক কি আমাদের সুখী করতে পারে? রিক ফিউরার একজন কামার। তিনি প্রাচীন পদ্ধতিতে তলোয়ার এবং ধাতব সামগ্রী তৈরি করেন। তিনি মেশিনের সাহায্য না নিয়ে হাতুড়ি দিয়ে ঘন্টার পর ঘন্টা লোহা পেটান। একটি ভাইকিং তলোয়ার বানাতে তার শত শত ঘন্টা সময় লাগে, কিন্তু তিনি বলেন, এই কাজ আমাকে আনন্দ দেয়। যখন আমি লোহার উপর নিয়ন্ত্রণ পাই, তখন আমি এক গভীর তৃপ্তি অনুভব। একজন কামার বা ক্রাফটসম্যানের কাজের সাথে আমাদের আধুনিক নলেজ ওয়ার্কের পার্থক্য কী? একজন কামার দিন শেষে তার তৈরি তলোয়ারটি দেখতে পান, কিন্তু একজন নলেজ ওয়ার্কার দিন শেষে শুধুই কিছু ইমেল আর পাওয়ার পয়েন্ট স্লাইড দেখতে পান। ফলে কাজের প্রতি তৃপ্তি আসা কঠিন। তবে নিউপোর্ট যুক্তি দেখান যে ডিপ ওয়ার্কের মাধ্যমে আমরা যে কোনো কাজেই কামারের মতো তৃপ্তি পেতে পারি। তিনি 3টি দৃষ্টিকোণ থেকে এটি ব্যাখ্যা করেছেন। 1, নিউরোলজিক্যাল বা স্নায়বিক যুক্তি। বিজ্ঞান লেখক উইনিফ্রেড যখন ক্যান্সারে আক্রান্ত হন, তখন তিনি একটি অদ্ভুত জিনিস আবিষ্কার করেন। তিনি দেখেন, তিনি যদি তার ক্যান্সারের দিকে মনোযোগ না দিয়ে তার জীবনের ভালো দিকগুলোর দিকে মনোযোগ দেন, তবে তার জীবনটা অতটা খারাপ লাগে না। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক পৃথিবীটাকে সেভাবেই দেখে যেটার উপর আমরা সবচেয়ে বেশি মনোযোগ। আপনি যদি সারাদিন তুচ্ছ ইমেল আর অফিসের পলিটিক্স নিয়ে ভাবেন, তবে আপনার কাছে জীবনটা তুচ্ছ আর হতাশাজনকই লাগবে। কিন্তু আপনি যদি গভীর কোনো কাজে ডুবে থাকেন,
তবে আপনার মস্তিষ্ক সেই কাজটিকে গুরুত্বপূর্ণ এবং অর্থবহ হিসাবে গ্রহণ করে। 2. সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক যুক্তি। বিখ্যাত মনোবিজ্ঞানী মিহাই চেকসেন্ট-মিহাই তার ফ্লো তত্ত্বে দেখিয়েছেন যে মানুষ আসলে বিশ্রামের সময় সবচেয়ে বেশি সুখী হয় না। মানুষ সবচেয়ে বেশি সুখী হয় যখন সে কোনো কঠিন কাজে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেয়, যখন তার শরীর বা মন তার সীমা ছাড়িয়ে যায়। ডিপ ওয়ার্ক ঠিক এই ফ্লো স্টেট তৈরি করে, অর্থাৎ কাজের গভীরে ডুবে থাকাটাই সুখের চাবিকাঠি। 3. ফিলসফিক্যাল বা দার্শনিক যুক্তি। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে কাজের মান বা স্যাক্রেডনেস ঈশ্বরের দেওয়া, কিন্তু আধুনিক যুগে আমরা সেই বিশ্বাস হারিয়েছি। দার্শনিক দেফ্রাস এবং কেলির মতে ক্রাফটসম্যানশিপ বা কারিগরি দক্ষতার মাধ্যমে আমরা সেই পবিত্রতা বা অর্থ আবার খুঁজে পেতে পারি। আপনি কোডিং ব্যবহার করুন বা লেখালেখি করুন, যদি আপনি একজন কারিগরের মতো যত্ন নিয়ে গভীর মনোযোগ দিয়ে কাজটি করেন, তবে সেই কাজের মধ্যেই আপনার জীবনের অর্থ খুঁজে পাবেন। উপসংহার। তাহলে আমরা কি শিখলাম? প্রথমত, আমাদের অর্থনীতি এখন এমন এক পর্যায়ে আছে যেখানে গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতা বিরল এবং অত্যন্ত দামি। যারা এই ক্ষমতা অর্জন করতে পারবে তারাই আগামী দিনের বিজয়ী হবে। দ্বিতীয়ত, আমাদের চারপাশের পরিবেশ, সোশ্যাল মিডিয়া, ওপেন অফিস, ইমেল আমাদের মনোযোগ নষ্ট করার জন্য তৈরি হয়েছে। এই ফাঁদের থেকে বের হতে হলে আমাদের সচেতনভাবে ডিপ ওয়ার্কের চর্চা করতে হবে। এবং তৃতীয়ত, ডিপ ওয়ার্ক শুধু ক্যারিয়ার গড়ার জন্য নয়, এটি একটি ভালো জীবনযাপনের জন্যও জরুরি। ইউনিফ্রেডের ভাষায়, আমি একটি ফোকাসড বা মনোযোগী জীবনই বেছে নেব, কারণ এটি সর্বোত্তম জীবন। আমরা এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আপনি কি স্রোতের গা ভাসিয়ে একজন হিউম্যান নেটওয়ার্ক রাউটার হয়ে থাকবেন, নাকি কার্ল ইয়ংয়ের মতো নিজের টাওয়ার তৈরি করে এমন কিছু সৃষ্টি করবেন যা এই পৃথিবীতে একটি দাগ রেখে যাবে? সিদ্ধান্ত আপনার। বইটির প্রথম অংশ অর্থাৎ দি আইডিয়া এখানেই শেষ। পরবর্তী অংশগুলোতে কার্ল নিউপোর্ট দেখিয়েছেন কীভাবে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই ডিপ ওয়ার্ক প্র্যাকটিস করতে পারি, বা এই নিয়মগুলো কী কী। কিন্তু সেই আলোচনা অন্য কোনো দিনের জন্য। আজকের মতো এখানেই বিদায়। ফোকাস থাকুন অ্যান্ড স্টে ডিপ।